তো আপনারা অনেকেই আমাকে দেখা হলেই সবসময় বলেন যে সাকিব ভাই, জিবরান ভাই, সুমন ভাইদের কি অবস্থা, ভৌতিষ্ঠের কি অবস্থা। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার কাছ থেকেই ঘটনাটা শুনে ফেলি। সব তো ভুলে গেছি, মোটামুটি সব 10 বছর আগের কাহিনী। আমার তো গত মাসে কি করছে ওটা মনে থাকে না। এটা ওই শেষের দিকের একটা এক্সপিরিয়েন্স বলি। ভৌতিস্ট মোটামুটি সুমন ভাই তো শরীর খারাপ হয়ে গেল লাস্টে। শরীর খারাপ হওয়ার কয়েকদিন আগের একটা ঘটনা এটা। এগেন আগেই বলিনি যে ঘটনা বিশ্বাস করতে হবে না। আমাদের একটা ঘটনা হয়েছে, ওটা আমি শেয়ার করতেছি। ওই গোয়িং টুয়ার্ডস সিলেট। তো যেতে যেতে যেটা হয়েছে যে আমরা রাতে যাচ্ছিলাম। আমরা তো সবসময় রাতে ট্রাভেল করতাম, কারণ রাতে ট্রাফিক অনেক কম থাকে। সো এটা হচ্ছে 2012-13 ওই সময়কার কাহিনী আর কি। সো সুমন ভাই ড্রাইভ করছে আমরা যাচ্ছি, তখন রাত 1-1:30 মতো বাজে। হাইওয়েতে আছি আমরা। তো হাইওয়ে থেকে একটা বিফোর রিচিং সিলেট একটা ডানে বামে কোথায় জানি যেতে হয়, ভুলে গেছি কোন জায়গায় আর কি। ওই মৌলভীবাজার টুলুয়া থেকে এটা ডান বাম করতে হয়, এটা কোন জায়গায়। সো ডান বাম করে ঢুকছি। তো যেতে যেতে সুমন ভাইয়ের শরীর খারাপ লাগছে। সুমন ভাই তখন বলছে যে আমার তো শরীরটা একটু খারাপ লাগতেছে, সাকিব তুমি চালাও। তো এটা আচ্ছা ঠিক আছে, খারাপ লাগতেই পারে, রাত্রেবেলা বেরিয়েছি আমরা। তো ঠিক আছে আমি চালাচ্ছি, ফাইন। তো আমি ড্রাইভ করা শুরু করলাম, গাড়ি থামিয়ে চেঞ্জ করে আমি ড্রাইভিং, সুমন ভাই বসে আছে প্যাসেঞ্জার সিটে, পিছিয়ে যাবে। ড্রাইভ করতেছি একটু পরে আমারও শরীর খারাপ লাগছে। আমার একটা মাথা ব্যথার প্রবলেম আছে, দেখি মাথা ব্যথা, অ্যাকিউট মাথা ব্যথা শুরু হয়েছে। আমি কনসেন্ট্রেট করতে পারছি। ওই সময় আমি তখন বলছি যে এই আমারও তো শরীর খারাপ লাগছে, যে তুই চালা। আবার গাড়ি থামালাম, আবার জীবন গিয়ে উঠলো, আমি গিয়ে পিছিয়ে উঠলাম। তো মিনভাইল আমি প্যারাসিটামল খেয়ে ফেলছি, সুমন ভাই একটু আগে ওষুধ খাইছে। জিবরান চালাতে যেতে জিবরান একটু পরে বলে যে দোস্ত আমারও শরীরটা ভালো লাগছে, আমি কনসেন্ট্রেট করতে পারছি না। আমি তো বিপদে বললাম যে তখন না হঠাৎ করে থ্রি অফ আস যে হোয়াট ইজ হ্যাপেনিং, তিনজনের একসাথে কোনো শরীর খারাপ, এটা খুবই অড একটা জিনিস। এদিকে আবার ওই যে যারা পুরোনো ভৌতিষ্ঠের গল্প শুনছে ওরা জানে যে আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম হচ্ছে জিবরান আর সুমন ভাই, ওরা কিছুটা বুঝে কিছুটা হচ্ছে নাকি, আমি কখনোই কিছু বুঝি না। তখন আমি বললাম যে কি মানে সুমন ভাই আর ইউ ফিলিং এনিথিং, তিনজনের শরীর খারাপ। সে বললাম না আই এম নট ফিলিং এনিথিং, কি হচ্ছে যাই না। আচ্ছা যাই হোক, তখন আমরা ডিসাইড করলাম ঠিক আছে আমরা একটা কাজ করি, এভাবে ডেঞ্জারাসলি না চলে কোনো পেট্রোল পাম্প পেলে, এই যারা হাইওয়েতে ট্রাভেল করছেন জানেন যে পেট্রোল পাম্পের পাশে বড় জায়গা থাকে, মানে ছোটো ছোটো পেট্রোল পাম্প আছে, ওখানে গাড়ি রেখে ঘুম দেওয়া যায়। আচ্ছা 5 মিনিটের মধ্যে যদি পেট্রোল পাম্প পাই ওখানে নেমে আমরা একটা ঘুম দিব, অথবা আমরা গাড়ি রাস্তার সাইডে একটা ঘুম দেওয়ার ব্যবস্থা করবো। লাকিলি তখন যেতে যেতে দেখি হঠাৎ করে একটা ছোট্ট একটা ছাপড়া হোটেল, হাইওয়েটা আমার পাশে থাকে না, ছোট ছাপড়া হোটেল টাইপের, ওই টিনের চাল, বেড়ার মাচা, ওইসব ওয়াল, ওই টিন টুন মিলায় বেড়াটা মিলায় একটা হোটেল। এবং যেটা হয় যেসব জায়গায় সামনে অন ডিসপ্লে থাকে, যে মুরগির ঝোল, মাছ, ভাজি, ভাত, এগুলো অন ডিসপ্লে থাকে। তখন মোটামুটি রাত 2-2:30 এরকম ছোট। ওইটা দেখেই তো আমার শরীর খারাপ থাকুক ভালো থাকুক, খাবার দেখলে খেতে ইচ্ছে করে। দেখেই তো আমি এক্সাইটেড, সুমন ভাই চলেন খাই, সে খাওয়া নাকি, আচ্ছা চলো। সো আমরা গাড়ি পার্ক করলাম, পার্ক করে গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে একটা বয়স্ক লোক, 70-70 হবে, দাঁড়িয়েলা চিকন দাঁড়িয়েলা একটা বয়স্ক লোক, এখন তার সাথে পিচ্ছি একটা থাকে না হোটেলটা পিচ্ছি। তখন ধরো রাত 2-2:30 বাজে, তো আমরা দেখলাম যে একজন বয়স্ক লোক আছে, একটা পিচ্ছি আছে, এটা নিয়ে বেশি চিন্তা করি না, যে বুড়া লোক আছে ঠিক আছে, পিচ্ছি আছে কোনো টেনশন হয়নি। আমরা বসলাম যে কি আছে, বলে কি আছে, কি খাবেন, মুরগি আছে, মাছ আছে, ডিম আছে, ডিম আমার পছন্দ। ডিম শুনে দেওয়া বলছে যে দেন, ডিম দিয়ে শুরু করেন। তারপরে মোটামুটি আমরা তিনজন ফাটায় খাইছি, বুঝছো, ফাটায় খাইছি। লাস্টে চা খাবেন নাকি, হ্যাঁ চা খাবো, চা চু খাইছো। 3টার মতো বাজে, 3-3:30 বাজে গেছে। সো খাওয়াটা শেষ করে না, উই আর ফিলিং ভেরি গুড, যে শরীরটা ভালো লাগতেছে এখন। ওই যে আমার মাথা ব্যথা চলে গেছে সেই হ্যানটা, উই আর অল ফিলিং গুড। বলে তো ধর সুমন ভাই বললো যে আচ্ছা আমি চালাই, জীবন বসে সুমন ভাই আমি চালাবো, সুমন বলছে না আমি চালাই। আমিও চালাইতে চাই না, কারণ আমার অন্যের গাড়ি চালাইতে পছন্দ হয় না। এই জন্য আমি কখনো সুমন ভাইয়ের সাথে যখন ভৌতিক ট্রিপে গেছি 99% ওদের আমি সুমন ভাই চালাইছে। আদার দেন আসছে না যে সুমন ভাই ঘুম লাগছে তখন আমি চালাম, ওইটা না হলে আমি চালাইতাম না। তো সুমন ভাই এটা জানে, তখন জীবনও জানে এটা। ওই জন্য জীবন জিজ্ঞেস করছে সুমন ভাই আমি চালাবো নাকি আপনি চালাবো, আমি চালাবো, ফিলিং ফাইন। তখন দেখা গেলো আমরা তিনজনই এবার ফিলিং ফাইন, আমরা তিনজনই এবার ফাইন। তারপর তো আবার গাড়িতে উঠলাম, হেভি আড্ডা মারতে মারতে আমরা মোটামুটি সকাল 6টার দিকে পৌঁছেছি, যেখানে পৌঁছানোর কথা, ওটা বর্ডারের কাছাকাছি একটা জায়গা পৌঁছেছি। তো ওখানে একটা বাসায় উঠছি, বাসায় একটা রুম আছে যেটা টিপিক্যাল আর কি, রুমে
আওয়াজ টাওয়াজ হয়, ওখানে শাড়ি পরা কাকে দেখা গেছে রাতের বেলায় এই সেই। সো সুমন ভাইয়ের কাছে খবর আসছে, তো ওই জন্য আমরা এখানে গেছি। তো ওরা খুব এক্সাইটেড যে কি বলে ক্ষতিস্ত আসছে, সুমন ভাই আসছে, কিছু একটা হবে আর কি। তো আমরা ওখানে গেলাম, গিয়ে আমরা ঘুমাইলাম, 2টা-3টা পর্যন্ত ঘুমাইছি। ঘুম থেকে উঠে তারপরে আড্ডা মারলাম, লোকাল একটু ঘুরে দেখলাম ওখানে। আর সুমন ভাই তো যেখানেই যায় চ্যানেল লোক বের হয়ে যাবে, পোলা পাইন আসে, এসব গিরা টিরার গান টান এগুলো হইলো। তো মোটামুটি আমরা এসব মজা টজা করলাম, করে গান টান গায়েটায় খাওয়া দাওয়া করে রাত 10টা-11টার দিকে মানে ফেরত গিয়ে ওই সেট আপ আর ইকুইপমেন্ট ওই রুমে আমাদের যে থার্মাল জিনিসপত্র, ক্যামেরা ট্যামেরা এগুলো সব নাইট লাইট ফাইট অন করে আমরা রেডি। সো উইদিন 12 we রেডি আমরা বসে আছি। তো মোটামুটি সারা রাত তো আমরা ইনভেস্টিগেট করি না, আমরা 3:30-4টা বন্ধ করি, বেশি আর করে লাভ হয় না আসলে। 3:30-4টা বন্ধ যেটা হচ্ছে আমরা আড্ডা মারছি, কিছু হয়নি। আমি সুমন ভাইয়ের জীবন হেভি আড্ডা হয়েছে, কেউ কিছু ফিল করি নাই। এর বেশ মনোরম পরিবেশ, আমরা জানালা খোলা রাখছি, তখন গরম ছিল, ফ্যান অন আর জানলা সব। মাঝখানে আমার আসলে ফ্যানও বন্ধ করছি 40 minutes 1 hour জন্য, যদি কিছু হয় ফ্যান বন্ধ করলে মেবি ফ্যানের জন্য আসতেছে না ভূত, এগুলো বিভিন্ন পারমিটেশন কম্বিনেশন হচ্ছে বুঝছেন। এই সে আবার ফোন অফ করছি, ইলেকট্রিক সিগন্যাল, তো বিভিন্ন কিছু করছি, লাস্টে কিছুই হয়নি বুঝছো, নাথিং হয়নি। তো ওখানকার একটা ইয়াং ছেলে ছিল, সে ধরো 2টা পর্যন্ত আমাদের সাথে ছিল। তারপর আমরাই বলছি ভাই তুমি যাও, বিকজ আমরা চাই না তোমাদেরকে ওইখানে থাকো, তাহলে আমাদের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তো ভুজন পাঠিয়ে দিয়েছি, তো নিজের আড্ডা নষ্ট করে। তো মোটামুটি আবার 4:30-5টা দিকে আবার উঠছে, ও উঠে আবার আসছে, কিছু হয়েছে নাকি, আমি বলছি না এখন পর্যন্ত কিছু হয়নি। সো উই কনক্লুডেড 4:35-5-এর দিকে যে এখানে আসলে কিছু নাই। তো ঠিক আছে, আমরা গিয়ে আবার ঘুম দিয়ে পরে 10টার দিকে উঠলাম। উঠার পরে তো ওই ছেলের বাবা মা ওরাও ইন্টারেস্টেড যে কি হইতেছে এখানে আসলে। তো আমরা বললাম যে আসলে এখানে যদি থেকেও থাকে আমরা কিছু পাইনি, আমরা সারা রাত ধরে 4:30 পর্যন্ত আমরা টেস্ট করছি, তারপর তো আজানি পড়ে গেছে, আজানের পরে আসলে কিছু হয় না। সো ওই সময়টা কিছু হয়নি, এবং আমরা অনেক কিছুই ক্যামেরা ট্যামেরা অন ছিল, যদি কিছু হয়ে থাকে আমাদের নজরে সেটা পড়ে নাই। সো আমরা বলতে পারছি না আপনাদের হাউস হন্টেড নাকি হন্টেড না, আমরা কিছু পাই, আমি বাকিটা আপনি। তো ওরা বলছে ঠিক আছে, অসুবিধা, ওরা তো এমনি তো অত বিশ্বাস করে না, ছেলের কথা অনুযায়ী আমাদেরকে নিয়ে আসছে এসে। তো ওরা খুশি যে ঢাকা থেকে কিছু লোক আসছে, সুমন ভাই সেলিব্রিটি, ওই খুশিতেই ওরা খুশি। তো আমরা খাওয়া দাওয়া করে নাস্তা করে তো বলছে আপনারা কখন মানে ফেরার প্ল্যান করেন। আমি বললাম যে তো এখনই বেরো যাবো না। ওরা এখন কেন যাবেন, দুপুরে খাওয়াটাই যান। তখন আমি বললাম যে না আমরা কালকে জোশ একটা জায়গায় খেয়েছি রাস্তায়, ওখানে লাঞ্চ করবো। বলে যে কখন খাইছেন? তো বলছে তো রাত 2টা-2:30টার দিকে। তখন দেখে ওরা একটু হাসতেছেন কেন? বলে আপনাদের কি কোনো অসুবিধা হয়েছিল? না অসুবিধা মানে আপনাদের কোনো বিপদে পড়ছেন? তখন বললাম যে না আমরা তো কোনো বিপদে পড়ি নাই। ওরা একটু চিন্তা করে দেখেন তো আপনাদের কোনো সমস্যা হয়েছিল নাকি? সমস্যা মানে বিপদ একটা জিনিস আর সমস্যা একটা জিনিস। প্রথমে বলছিল কোনো বিপদ হয়েছিল আপনাদের, বলছে না কোনো বিপদ হয়নি। বলছে আপনাদের কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ একটা সমস্যা হয়েছিল, আমরা ড্রাইভ করে আসতেছিলাম, আমাদের হঠাৎ করে 3জনেরই শরীর খারাপ হয়ে গেছিল। সো তারপরে ড্রাইভ করতে পারছিল না। তখন আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি রাস্তার পাশে, একটা বউ বাসগুলো ছিল, হেভি খাওয়াইছে আমাদেরকে। তখন দেখে ওরা আরো হাসতেছে। বলে হাসেন কেন? বলে ওই রেস্টুরেন্ট আপনি পাবেন না। ওটা পাবেন না ওই না? বলো ওইটা দিনের বেলা আপনি পাবেন না। তাহলে কি বলছে দিনের বেলা? আমি যে ওটা এখানে রাতে খোলা থাকে? বলে হ্যাঁ শুধু রাতেই খোলা থাকে, বাট আপনি আসলে বুঝতেছেন না। আপনি তাহলে বুঝাই বলেন কি হয়েছে। তখন বলে যে ওইখানে নাকি একটা এরকম জিন, ওরা বলে জিন, আসলে কি জানি না, ওই এলাকায় এটা প্রচলিত যে ওই এলাকায় একটা জিন আছে যে রাতের বেলা মুসাফিরদের খেদমত করে, এবং যদি মুসাফির কোনো সমস্যায় পড়ে, যদি কোনো বিপদে পড়ে বা সমস্যা পড়ে, তখন সে ওদের খেদমত করে। সো ওর রেস্টুরেন্ট আছে, সো ওখানে তুমি একটু রেস্ট নিতে পারবা, একটু খেতে পারবা, অ্যান্ড ইউ ফিল বেটার এরপরে। তখন ওরা বলছে আপনাদের কি খাওয়া দাওয়ার পরে কি শরীরটা ভালো হয়ে গেছে না? বলছে হ্যাঁ খাওয়া দাওয়ার পর তো শরীর ভালো হয়েছে। বলে এটাই ওর নিয়ে। তখন আমি তো এসব জিনিস একদমই বিশ্বাস করতে চাই না। আমি যে শোনেন, খাওয়া দাওয়ার পরে ফার্স্ট অল এমনি মানুষের শরীর ভালো হয়, খাইলেই আসলে এনার্জি পায় বডি, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের রেস্টুরেন্টে আসার আগে সবাই প্যারাসিটামল খাইছে, সবারই জ্বর মাথা ব্যথা এই টাইপের একটা সিচুয়েশন হয়েছে, সবাই আমরা প্যারাসিটামল খাইছি। সো প্যারাসিটামল প্লাস খাওয়া, এটাতে তো শরীর ভালো হবে। ওরা বলে না ওষুধ ঠিক আছে বুঝছি, আপনারা ওষুধ খাইছেন বুঝছি, কিন্তু আসলে ওই জিনই আপনারা ভালো করছে। আমরা কি বলতেছি জিন ভালো, ফালতু কথা।
বলে তখন ওরা বলে কি আমরা বাজি ধরলাম, আপনারা ওখানে গিয়ে পাবেন না। আরে হ্যাঁ ঠিক আছে, না পারলে নেই, অসুবিধা নেই। বলে আপনারা খাইয়া যান, ওরা বলছে আপনারা খেয়ে যান, ওখানে গিয়ে তোরা পাবেন না। বলছে না 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 খাবো না, আমরা এখনই রওনা দেবো, আমরা দুপুরে ওখানে খাবো। না খাইলে অসুবিধা নেই, হাইওয়ে তো আরো জায়গা আছে। তো এই বলে আমরা বেরোছি, এবং বিশ্বাস করো রাসেল, ওই যাওয়ার পথে আমরা ওকে খুঁজে পাইনি, যাওয়ার পথে খুঁজে পাইনি, এবং আমরা মোটামুটি খুঁজতে খুঁজতেই গেছি, কিন্তু খুঁজে পাই নাই। অ্যান্ড এই হচ্ছে ঘটনা। এখন ইট ইজ টোটালি আপ টু ইউ অর টোটালি আপ টু দ্য লিসনার্স টু বিলিভ ওয়েদার এটা আসলে জিন নাকি জিন না। আমরা রাতের বেলা আমাদের কারো তো অবস্থা ঠিক ছিল না যখন আমরা এটা খুঁজে পেয়েছি। সো হইতেই পারে আমরা রাতে, কারণ এসব জায়গায় যারা আপনার ট্রাভেল করেন জানেন যে একই জায়গায় কিন্তু আমাকে 5টা রাস্তা দিয়ে যাওয়া হয়। আমরা জিপিএস টিপিএস দিয়ে যাচ্ছিলাম রাতের বেলা, দিনের বেলা আমরা জিপিএস টিপিএস দেখি না, আমরা জাস্ট সাইনবোর্ড টাইনবোর্ড দেখে রওনা দিচ্ছি। সো অনেক জিনিসই দিনের বেলা একরকম লাগে, রাতের বেলা অন্যরকম লাগে, টোটালি ডিফারেন্ট লাগে, তাই না? সো স্পেশালি তুমি যদি জায়গায় না থাকো, একটা হচ্ছে আমি এখানকার লোকালয়, আমি বাসিন্দা, আমি চিনি, আমি রাতেও জানি কিরকম, দিনেও জানি কিরকম। আমরা জায়গায় থাকি না, আমরা জানি না। সো রাতে আমরা একটা চিত্র দেখছি, রাতে একভাবে আমরা পথঘাট খুঁজে বের করছি। সো আমার এক্সপ্রেশন হচ্ছে যে আমরা বেসিকলি রাতে যে রাস্তা দিয়ে গেছিলাম, দিনে ওই রাস্তা দিয়ে ফেরত যাই নাই, সেই কারণে আমরা ওই দোকান খুঁজে পাই নাই। জিব্রান ইজ কনভিন্স যে এটা জিন, আর সুমন ভাই হচ্ছে মাঝামাঝি একটা জায়গা। জিবা বলছে না এটা জিন, এই সেই। তা আমি তো আমার জিব্রানে বলছি, তুই তো খাওয়ার সময় তো আমি কোনো শুনি নাই যে আমার একটা ফিলিং হচ্ছে সামথিং ইজ হ্যাপেনিং। তো যেসব নর্মালি হয় আর কি, সেন্স করতে পারছি, তুই সেন্স করি, সে ওয়ার্নিং দিয়ে সেই সুমন মানে হয় তুই তো আমরা তো হয়তো পাগল মতো খাইছি। তো আমি বলে হ্যাঁ দোষ, আমি জানি না এটা কেমন হইলো, আসলে খাওয়াটা খুব মজা ছিল, তো হয়তো এর জন্য কিছু বুঝি নাই। সো এটা আমাদের একদম লাস্টের দিকে একটা এক্সপিরিয়েন্স ছিল। দিস ওয়ান অফ দ্য লাস্ট টাইমস সুমন ভাই, জিবরান এন্ড আই ওয়েন্ট আউট টুগেদার। সো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং স্টোরি, যে আল্লাহ, আই ডোন্ট নো ইফ দ্যাট গাই ইজ অলৌকিক নাকি সে আসলে রক্ত মাংসের মানুষ। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, একটু অড আর কি, যে রাতের বেলা ঠিক আমাদের যখন দরকার ছিল তখনই এটা পাইছি। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি এখনই জানি না এই বয়স্কটা সঙ্গে বাচ্চা কেন ছিল। বাচ্চা মানে বুঝছো তো, মানে 5-6 পরে ধরো থাকে না, চ্যাংরা পোলা পাই, বাপকে হেল্প করে, দাদাকে হেল্প করে। ও এত রাত 2টা-3টার সময় কেন হয়েছিল আই ডোন্ট নো। এবং তখন না আমাদের এটা খেয়াল হয়নি, নর্মাল লাগছে, হ্যাঁ ঠিক আছে আছে, কি হয়েছে। নো, আসলে থাকার কথা না। রাত 2টার সময় ডাজেন্ট ম্যাটার তুমি কোন ফ্যামিলির ছেলে, তুমি গুলশান বনানীর ফ্যামিলির ছেলে, না তুমি একজন গ্রামে বা মিরপুরে বা বস্তিতে রিক্সাওয়ালার ছেলে। রাত 2টার সময় তুমি ঘুমাইতেছো, তাই না? তোমার বাপের হোটেল থাকতে পারে, তুমি বাসায় ঘুমাইতেছো। সো এইগুলা তখন মাথায় আসে না। সো দিস আর ভেরি ইন্টারেস্টিং আর কি। সো দিস ইজ মাই স্টোরি। শুনলাম শাকিব ভাইয়ের কাছ থেকে চমৎকার একটি ঘটনা, এবং শাকিব ভাইয়ের ঘটনার আমি অনেক বড় একজন ফ্যান। কিছুদিন আগে যখন আমি শাকিব ভাইয়ের অফিসে যাই, তখন শাকিব ভাই আমাকে সেখান থেকে তার বাসায় নিয়ে যান, এবং বাসায় নিয়ে গিয়ে আমরা তার রুমের মধ্যে বসে বসে এই স্টোরিটা রেকর্ড করি। এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এবং আমি খুব অল্প সময়ের মধ্যেই কেন যেন শাকিব ভাইয়ের সাথেই, শাকিব ভাইয়ের কথা শুনতে শুনতেই সেই সময় হারিয়ে গিয়েছিলাম, এবং সেই সময় থেকে ফিরে আসতে আমার একেবারেই ইচ্ছা করছিল না। আমি জানি আপনাদের কাছে এরকম ঘটনা আছে, যদি ঘটনা থাকে তাহলে পাঠান আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com, এবং এইখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠাবেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। যাই হোক, আমার মনে হয় এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। Spirit, be here with me. কে তুমি? Booth.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। এবং আমার সাথে আছে, আপনার নামটা আরেকবার প্লিজ বলবেন। আমার নাম রিমঝিম খান, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছিলাম। রাইট, রিমঝিমের আগে ঘটনা আপনারা শুনেছেন, এবং সেই ঘটনাটা অবশ্যই আমি বিশ্বাস করি আপনাদের ভালো লেগেছে, কারণ আমার অনেক ভালো লেগেছে। এবং তার জীবনের সাথে মিলে যায়, মানে তার জীবনের বিরাট একটা ঘটনা, যে ঘটনাটা তার আসলে কোনোদিনই ভুলে যাবার কথা না। এবং কি অদ্ভুত একটা
সময় তার জীবনে এসেছিল এবং সেই সময়টা সে অতিক্রম করে এসছে, কিন্তু ঘটনাগুলো আজীবন স্মৃতি হয়ে সে বয়ে বেড়াচ্ছে। তো আমরা তার দ্বিতীয় ঘটনায় যাব, এবং তার আগে বলি যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@gmail.com। এখানে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা রিমঝিমের ঘটনায় যাব এখন। ঘটনাটা অ্যাকচুয়ালি অনেকটা আগের, যদিও এটা আমার আগে বলাটা উচিত ছিল, কিন্তু ভাইয়া বলি। ঘটনাটা 2010 সালের। তখন ভাইয়া আমি জায়গাটার নামটা স্কিপ করতে চাই। শিওর। ওই টাইমে আমাদের ভাইয়া পোস্টিং ছিল যে জায়গাটায়, ওই জায়গাতে এই ঘটনাটা আর কি ঘটে। ভাইয়া আমরা যেখানে যাই সেই জায়গাটাতে একটা ক্যান্টনমেন্ট মূলত তৈরি হচ্ছিল ভাইয়া, তখনও ক্যান্টনমেন্ট পুরোপুরি হয়নি। তো ওই জায়গার ক্যান্টনমেন্টের নিয়ম হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা বাসা থাকবে, মানে কোনো বিল্ডিং বাসা না, ছোট ছোট বাসা সেখানেই থাকবে আর কি। তো ভাই ওরকম একটা বাসায় আমাদের মানে বাসায় আমরা ছিলাম। তো ভাই আমরা যখন ফার্স্ট ওখানে যাই, আমরা মানে ভাই আপনি দেখলে বুঝবেন না যে এটা কোনো ক্যান্টনমেন্ট। ইভেন ওই জায়গাটার মানে ওই স্পেসিফিক করে ওই জায়গাটাকে মানুষ চিনত হাতিখানা কবরস্থান নামে, ওই জায়গাটাকে চিনত আর কি। তো ভাই ওই হাতিখানা কবরস্থানটা শুনে আমরা ফার্স্ট, আম্মু বললো যে আমরা কবরস্থানের মধ্যে থাকবো, এটা আবার কেমন। তখন ওই যে অথরিটি ছিল তারা বললো যে না, কোনো সমস্যা হবে না, আপনারা থাকেন। তো ওই টাইমে ভাই আমার কিন্তু 2টা কুকুর ছিল, একটা নাম ছিল জন, একটা স্যানভিয়া, এই ছিল 2টা কুকুর। তো আমি ওদেরকে অনেক ভালোবাসতাম। যাই হোক ভাইয়া ওদের ভালোবাসতাম মানে কি, সেই কুকুরগুলো এখন কোথায়? ভাইয়া ওরাও এই পরিস্থিতির শিকার। আচ্ছা, তাহলে শুনি ঘটনা। আমরা মানে ওই বাসায় যাওয়ার পরে তো স্বাভাবিকভাবেই আমার বাবা আমাদের সাথে থাকতো না। তো কাজের জন্য আমাদের মানে কাজের লোক তো একটা লাগে, আম্মু একা কিভাবে সব মানে হ্যান্ডেল করবে। তো অফিসে আম্মু জানালো যে আমার একটা কাজের লোক দরকার। তো অফিস থেকে বললো যে ঠিক আছে, আপনারা তো নতুন আসলেন, আমরা নেক্সট দিন আপনাদের জন্য কাজের লোক পাঠিয়ে দিব। আচ্ছা ভাই আমরা ওখানে গিয়েছিলাম, আমি, আমার মামা আর আমার নানু, আমরা এই 4 জন আমরা সেখানে মানে আর কি ফার্স্টে যাই। তো যাওয়ার পর ভাই প্রথম রাতটা আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি। তো সেকেন্ড রাতে যেটা হয় যে আমার মামা আপনার রাতে ঘুমিয়ে আছে, হঠাৎ করে আমার মামা ফিল করে যে আমার মামার পাশে কেউ একজন মানে দাঁড়ানো। মামা ভাবে যে হয়তো নানু ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য ভাবে দাঁড়িয়ে আছে, বাট সে স্থির দৃষ্টিতেও দাঁড়িয়ে আছে। মামা তারপরে উঠার পরে তাকে মানে অবয়বটা পুরো আমার নানুর মতোই ছিল। তাকে বলে যে আব্বা আপনি কি কোথাও যাবেন? কোনো কথা বলে না, কিছু করে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। তো মামা আবার সেকেন্ডবার আব্বা বলে ডাকতে পিছন থেকে নানুর সাউন্ড আসে। নানু বলে যে কি ব্যাপার, তুমি ডাকছো কেন? তখন মামা বিষয়টা আমলে নেয় না যে কি ব্যাপার, ওটা হয়তো চোখের ভুল। তো ওই রাতটা এভাবে চলছে। এটা ভাইয়া সেকেন্ড রাত। আর তৃতীয় দিনের বেলায় ভাইয়া আমাকে নতুন স্কুলে ভর্তি করালো। তো ওখানে আমি স্কুলে চলে যাই। তো বাসায় আমার আম্মু একা, স্কুলে আমাকে আমার নানু আর মামা রাখতে যায়, আর বাসায় আমার আম্মু একা। তো ভাইয়া প্রায় আপনার 10টা বা 11টার সময় একজন আমাদের বাসায় নক করে আমার আম্মু দরজা খুলে একটা মহিলাটা বলে যে আমি এখানে কাজ করার জন্য আসছি, আমাকে ক্যান্টনমেন্ট থেকে পাঠিয়েছে, তো আপনি বলেন কি কি কাজ করা লাগবে। আম্মুর জিনিসটা অদ্ভুত লাগলো ভাইয়া, যে হুট করে এসে পরিচয় না জেনে হঠাৎ বাসার মধ্যে ঢুকে যাচ্ছে। তা আম্মু আর কিছু বললো না। ভাইয়া আমি আমার বাসার বর্ণনাটাকে একটু দিব প্লিজ। আমার বাসাটা ভাইয়া মানে একটা বাসা থেকে আরেকটা মানে বাসার দূরত্ব, আপনি দাঁড়িয়ে থেকে মনে হয় দূরবীন দিয়ে দেখা লাগবে যে এত দূরে। মানে পুরা জায়গাটা ফাঁকা, আর পুরো একটা গ্রামের বাড়ির মতো, উঁচু প্রাচীর ঘেরা। প্রাচীরের মানে আমাদের বাড়ির পিছন দিকে একটা পুকুর ছিল, আর সামনের দিকে একটা বাগান ছিল আর কি। মানে দেখলে ভালোই লাগবে, নিরিবিলি জায়গা একদম। তো তারপর পরে ঘটনায় যাই, আম্মু ওনাকে বাসার মধ্যে ঢুকতে দেওয়ার পরে আম্মুর একটা বিষয় ভাই অদ্ভুত লাগে। মানুষ তো কত রকমেরই পেট রাখে আর কি, তার পেট হিসাবে ছিল ভাইয়া একটা কাক। হ্যাঁ ভাইয়া, একটা খাঁচার মধ্যে একটা কাক ছিল তার পেট।
আমার আম্মু বলে যে এইসব নিয়ে আমি আমার বাসায় অ্যালাউ করব না। আর ভাইয়া সে যখন আসে, আমাদের কুকুরগুলা কিন্তু বাইরে বাঁধা থাকতো, কুকুরগুলা কিন্তু ভীষণ রকমের রিয়াক্ট করা শুরু করে। তারা মানে কাকটাকে দেখে নাকি মহিলাকে দেখে? মহিলাকে দেখেই, সব আচ্ছা। ওদের দুজনকে দেখেই আচ্ছা, ওরা মানে পায় না যে শিকল খুলে এসে ওদেরকে অ্যাটাক করে। আমার আম্মু ভাবলো যে হয়তো ওদের ক্ষুধা লেগেছে তাই এরকম করে। তখন ওই মহিলা আবার আমার আম্মুকে বলে যে আপা ওদের তো ক্ষুধা লেগেছে, দেন আমি ওদেরকে খাইতে দিয়ে আসি। পরে ভাইয়া সে নিজেই আমাদের রান্নাঘরে যেয়ে খাবার নিয়ে আসলো। আর কুকুরগুলা কিছুতেই ভাইয়া তার হাতের খাবার খেতে চাচ্ছিল না। তো ভাইয়া নর্মাল ডের মতো ওখানে কিন্তু ভাইয়া কাজের মহিলারা কিন্তু বাসাতেই থাকতো, এরকম ব্যবস্থাই ছিল। তো সে আমাদের বাসাতেই থাকবে এরকমই কথা হলো। ভাইয়া ওই দিন রাতে আমার স্যানভিয়া কিন্তু বাসার মধ্যে থাকতো, আর জন থাকতো হচ্ছে বাসার বাইরে। জি। ভাই সেই দিন রাতে প্রায় রাত আপনার 1টা বা 2টা নাগাদ জন হঠাৎ অনেক মানে চিৎকার চেঁচামেচি শুরু করে, মানে ও আর স্থির থাকতে চাচ্ছে না। আম্মু বারান্দায় আসে, বারান্দায় এসে জনকে বলে, মানে জন আবার কথা অনেক বুঝতো ভাইয়া, তো জনকে বলে যে তুই চুপ কর, কিছু হয়নি। তো ভাইয়া জন অনেক লাফালাফি শুরু মানে লাফাতে থাকে। এক পর্যায়ে ভাইয়া ওর গলার যে শিকলটা ছিল সেটা খুলে যায়, খুলে ও ভাইয়া দৌড় দেয়। ভাইয়া আমাদের বাসার পিছনে কিন্তু পুরাটা মানে বাসার পিছনে যে পাঁচিলটা বের হলে কিন্তু ভাই একটা কবরস্থান, সেটা আচ্ছা। কিন্তু আমাদেরকে আগে কেউ ইনফর্ম করেনি। তো ভাইয়া ও একদম মানে কিভাবে যে ও এত উঁচু পাঁচিল টপ করলো ভাইয়া সেটা বুঝতে পারলাম না। ও একদম পাঁচিল টপকে একদম ওই জঙ্গল মানে বাড়ির পিছনের কবরস্থানে চলে গেছে ওদিকে। আমার আম্মু তো চিৎকার শুরু করে। ভাইয়া পরে লোকজন ডাকাডাকি করার পরে মানে ক্যান্টনমেন্ট থেকে লোক আসে যে জন কোথায় গেল, ওকে খুঁজে পাওয়া লাগবে। সকাল হয়ে যায় কিন্তু জনের কোনো খোঁজ পাওয়া যায় না। ভাইয়া ওরা খুঁজতে খুঁজতে হঠাৎ আমাদের একটা পরিচিত আঙ্কেল ছিল, ওই আঙ্কেলের পায়ের কাছে গাছ থেকে কিছু একটা এসে পড়লো। আঙ্কেল পায়ের কাছে তাকাতেই দেখে যে ওটা হচ্ছে আমার জনের মাথা। মানে কেউ আমার জনকে, সরি আমার কান্না পাচ্ছে ওর কথা মনে না করে। না না, স্বাভাবিক, খুব স্বাভাবিক। ওর কাটা মাথাটা, ওর বডির কোনো অংশ বিশেষ পাইনি। পরে ওনারা ওই মাথাটা নিয়ে আমাদেরকে এসে দিয়ে যায়। ভাইয়া আমি তো মানে শেষ। ওরা মানে মানুষের মতো ওদেরকে ভালোবাসতো। এটা মানুষের পক্ষে করা কিন্তু অসম্ভব, তাই না? একদমই ভাই। এটা মানুষের পক্ষে করা অসম্ভব, সেটা আমরা শুনেই বুঝতে পারছি। আর ভাই যদি মানুষও যদি করে থাকে, অত উঁচু কাঠের গাছগুলার মধ্যে কেন মাথাটা রেখে আসবে? যদি মানুষই করতো সে নিচেই ফেলে যেত। সেখানে ওঠাও তো অনেক মুশকিল আসলে। হ্যাঁ ভাইয়া। জি। তারপরে এটা আমরা স্বাভাবিকভাবেই নিলাম। আম্মু ভেবেছে হয়তো কোনো জঙ্গলিদের কাজ, হয়তো কোনো সাঁওতালরা তো আবার এগুলো খায়, তো ভাবছে ওরা করার হয়তো- কথা না, এরকম করার কথা না। যাই হোক, এটা মানে আমরা স্বাভাবিকভাবেই নিলাম। জি। আর আমি তখন ছোট, তো এত কিছু মাথায় আমার ছিল না। আমরা তো যথেষ্ট আপসেট। পরের দিন ভাইয়া সকাল মানে গেল, কোনো সমস্যা হলো না। কিন্তু ভাই আরেকটা অদ্ভুত বিষয় সেটা হচ্ছে ওই যে বললাম যে কাজের মহিলার যে কাকটা, জি জি জি। সেই কাকটা কিন্তু ভাইয়া ওর ঠোঁটগুলা ভাইয়া লাল ছিল। কাকের ঠোঁট কাকের লাল? ঠোঁট লাল মানে ওই আমার মানে জনের যেদিন মাথাটা নিয়ে আসলো আমাদের, যেদিন মানে ওকে মেরে ফেলা হলো, তারপর থেকে আর ওই দিন কিন্তু কাকের ঠোঁটটা, আম্মু ভালো করে লক্ষ্য করে, কাকের ঠোঁটটা লাল ছিল। তার মানে ও রক্তাক্ত কিছু খেয়েছে ওরকম। কিন্তু ও তো খাঁচায় থাকে। হ্যাঁ ভাইয়া, ও খাঁচায় থাকে। আচ্ছা। আমার আম্মু বলে যে তোমার কাক কি খাঁচা থেকে বের হয়ে কিছু খেয়েছে? বলে যে না, আমার কাক খাঁচাতেই থাকে। তখন আমার আম্মুর জিনিস আসলে অদ্ভুত লাগে। আর ওই মহিলাটারও ভাইয়া কাজকর্মগুলো অনেকটাই অদ্ভুত টাইপের। আচ্ছা। তো ভাইয়া সেই মানে আমাদের বাসায় তো মনে করেন মোটামুটি শোকই চলছে। এইভাবে 2-3 দিন গেল। তো চতুর্থ রাত্রে একদিন মানে আম্মু ঘুমিয়ে আছে, আমি আর আম্মু একসাথে ঘুমাতাম। হঠাৎ করে ভাইয়া যে মাংস যদি কেউ হাড্ডিগুলাকে খায় তাহলে যেরকম একটা মানে সাউন্ড হয় না, ওরকম একটা সাউন্ড হচ্ছে। সাউন্ডটা আসছে আমাদের ভাই সিঁড়ির ঘর থেকে। আচ্ছা। এখন আমার আম্মু আমাকে শুয়ে রেখে ভাবছে যে দেখি কি হচ্ছে। ভাইয়া সেই দিন তখন আমার মানে আম্মু সিঁড়ির ঘরের যে দরজাটা সেটা খুলে দেখলো যে ভাইয়া আমাদের যে কাজের লোক মেয়েটা যে আছে, সে ভাইয়া আমাদের ফ্রিজ থেকে বের করে যে কাঁচা মাংসগুলো আছে সেগুলো বসে থেকে খাচ্ছে। কাঁচা মাংস খাচ্ছে সে। আমার আম্মু তো অবাক। আম্মু বলে যে এই তুমি এসব কি করছো? ওই মহিলাটা বলে যে আপা আমার অনেক ক্ষুধা লেগেছিল। তো ও একদম স্বাভাবিকভাবে বলছে যে আপা আমার অনেক ক্ষুধা লেগেছিল, সেই জন্য আমি মাংস খাচ্ছি।
তখন বলে আম্মু বলে যে কেন, তুমি তো রান্না করাও খেতে পারতা। বলে যে না আপা, আমার কাঁচা মাংস খেতেই ভালো লাগে। জিনিসটা আমার আম্মুর একদমই ভালো লাগেনি। পরের দিন আমার আম্মু ইনফর্ম করার পরে লোক আসে, মানে গোয়েন্দারা আসে ইনকোয়ারি করার জন্য। ওকে জিজ্ঞেস করে যে তুমি কি এরকম কিছু করছিলা? তখন ও বলে যে হ্যাঁ, এটা অস্বাভাবিকের কি আছে, আমি তো খেতেই পারি, আমি তো আর অন্য কিছু তো খাই না, আমি তো মুরগি খেয়েছি, কাঁচা হোক আর যাই হোক খেয়েছি। সে কিছুতেই স্বীকার করতে চায় না। তারপরে আমার আম্মু বলে যে না, ও ভালো হোক মন্দ হোক সেটা আমার আর দেখার বিষয় না, আমি আর ওকে কাজে রাখবো না। আচ্ছা, পরে ভাইয়া ও চলে যাওয়ার সময় আমার আম্মুকে বলে যে আপনি আমাকে তাড়িয়ে দিলেন, আপনি এটা ঠিক করলেন না কাজটা। আমার আম্মুকে বলে, আম্মু বলে যে কেন? বলছে কেন তার উত্তর আমি দিতে পারবো না, আপনি কাজটা ঠিক করলেন না, এর জন্য আপনাকে পস্তাতে হবে। আচ্ছা, এটা বলে সে চলে যায়। পরে ভাইয়া আমার আম্মু বিষয়টা কতটা মানে আমলে নেয় না আর কি, যে কে কি বললো তাতে আমার কি হবে। ওই দিন সন্ধ্যাবেলায় আম্মুর প্রচন্ড রকমের জ্বর আসে। আম্মু তো সিক, এখন বাসায় কেউ নেই, আমি মামা নানু, আমরা কি করতে পারি? যাই হোক, আমরা মানে কোন রকম আম্মুর সেবা যত্ন করি। আম্মু জ্বর কিছুতেই নামছে না। পরে ডাক্তার ডাকলাম, ইঞ্জেকশন দিল, জ্বর অতটাও কমে না, বাট আম্মু ঘুমাচ্ছে, মানে ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে গেল, আম্মু ঘুমাচ্ছে। ওই দিন ভাইয়া রাত প্রায় আপনার 12:30 নাগাদ আমার যে আরেকটা কুকুর ছিল স্যানভিয়া, সেও আপনার জনের মতোই মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমরা স্যানভিয়াকে কিন্তু ছাড়াই রাখতাম, ওকে বাঁধতাম না। ও শুধু মানে অস্থিরভাবে একবার আপনার ছাদে যাচ্ছে, একবার নিচে আসছে, মানে ও স্থির থাকতে পারছে না। তারপরে আমি আবার ওকে খাবার দিলাম যে তুই খা এখানে, যাতে ও একটু চুপ থাকে, কিন্তু ভাই ও চুপ থাকে না, ও রীতিমতো এই লাফালাফি করতে আসে। ভাইয়া প্রায় আপনার রাত 1টা নাগাদ ওই আমাদের স্যানভিয়া, ও আমাদের যে মেন গেটটা সেটাকে মানে আঁচড় খামচি দিচ্ছে, ও বের হয়ে যেতে যাচ্ছে ঘর থেকে। তারপরে নানু এসে ওর মাথায় হাত দিয়ে বলে যে কি হয়েছে। ও বারবার ভাইয়া দরজার দিকে ইঙ্গিত করছে যে দরজাতে কিছু একটা আছে। তারপরে আমার মামা ভাইয়া দরজার ওখানে যে ভাইয়া যে আই হোলটা যেটা আছে, আই হোল দিয়ে সে তাকিয়ে দেখে যে দরজার ওই পাশে আপনার একটা বিশাল পাখি কিনা জানি না, পাখির মতো কিছু একটা, কিন্তু আকারে বিশাল বড় একটা কালো রঙের কিছু একটা আই হোলতে দেখছি। দরজার ওই পাশে বসে আছে, আর আমাদের স্যানভিয়া সেটাকে মানে অ্যাটাক করার চেষ্টা করছে আর কি। দরজা খুলে সে বাইরে যেতে যাচ্ছে, ওটাকে অ্যাটাক করার জন্য। হ্যাঁ, এটা দেখার পর ভাইয়া আমার মামাও মানে বলছে যে এই বাড়িতে অস্বাভাবিক কিছু একটা আছে, এখান থেকে আমাদেরকে যত দ্রুত হোক চলে যেতে হবে আপাকে নিয়ে, আপা সুস্থ হলে। নানু ওইসব বিশ্বাস করে না, যে ওগুলো কিছু না, ওটা হয়তো বড় কোনো প্যাচে ট্যাচে হবে। তখন মামা বলে এত বড় পাখি কি জীবনে হওয়া সম্ভব? পরে ভাইয়া সাহস করে আমার নানু দরজা খুলে দেখে কিছুই নেই, সবকিছু পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু আমাদের স্যানভিয়া কিন্তু ভাইয়া ও কিন্তু কিছুতেই স্থির থাকে না। সেই দিন ভাইয়া রাতটা পার হলো। পরের দিন মোটামুটি আমার আম্মু সুস্থই, মানে হাঁটাচলা করতে পারছে আর কি। কিন্তু সেই দিন রাতে আমাদের যে স্যানভিয়া ছিল সে আবার মানে অস্থির প্রকৃতির হয়ে গেছে। সে ভাইয়া আমাদেরকে অ্যাটাক করছে, মানে আমাদেরকে যেন চিনতে পারছে না। পরে এমন একটা পরিস্থিতি হলো যে ওকে বাসার মধ্যে ধরে রাখা যাচ্ছে না। তখন আমার নানু ওকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে ও কিন্তু ভাইয়া পুরা বাড়িটার মানে লাফালাফি করে চক্কর কেটে বেড়াচ্ছে, চিৎকার করছে শুধু। আচ্ছা, পরে হঠাৎ করে আমরা কিন্তু ওর শব্দ শুনতে পাচ্ছি, মানে যে ও অনেক চিৎকার করছে, কিন্তু হঠাৎ করে শব্দটা মানে ওর চিৎকারের শব্দটা বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম যে ও হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই আর মানে কিছু বলিনি। তারপরে ভাইয়া তখন প্রায় আপনার রাত 1:30 বাজে, তখন মানে অস্বাভাবিকভাবে সব কিছু নীরব হয়ে যায়। তখন আমার নানু বলে যে কি ব্যাপার, কুকুরটা তো এখানেই ছিল, এত নীরব হয়ে গেল, ব্যাপার কি, যাই দেখি। পরে ভাই আমাদের যে পুকুরটা ছিল, পুকুরের ওইদিকে নানু আর মামা মিলে টর্চ নিয়ে যেয়ে দেখে যে পুকুরের ওই পাশে একটা বড়ই গাছ ছিল। বড়ই গাছের পিছন দিকে মানে আগে যেমন মহিলারা আপনার যে গরুর চামড়া বা ধুলে যেরকম একটা মানে ইয়ে হতো, ওভাবে বসে কে যেন কিছু একটা করছে, কোনো কিছু কাটছে বা এরকম। পরে কাছে সে দেখে ভাইয়া একটা, এই যে আমাদের যে কাজের মহিলাটা ছিল ওই রকমই মানে দেহের গড়নটা ওই রকম, মহিলাটা বসে আমার স্যানভিয়াকে নিয়ে ভাইয়া কিছু একটা করছে। স্যানভিয়ার যে খুঁচিয়ে ওর চামড়াগুলোকে মানে দেহ থেকে চামড়া, এটা আমি দেখি, এটা আমার নানু আর মামা দেখেছে।
যে তখন তার চামড়া কিরকম, মানে সময়টা কত? তখন ভাইয়া প্রায় আপনার অনেক রাত হয়ে গেছে, আচ্ছা, 1টা okay. বা 1:30 বাজে। যেহেতু কুকুরটা আমাদের নিজের ফ্যামিলিরই অংশ ছিল, ওই জন্য তারা ছুটে গেছে অত রাত হলেও, মানে আচ্ছা। একটা টানেই ছুটে গেছে আর কি। পরে দেখে যে ছাগলের চামড়া যেভাবে ছালাই সেইভাবে ওই মহিলাটা নখ দিয়ে খামচে খামচে চামড়াটা ছুলাচ্ছে। পরে লাইট মেরে দেখে যে ওটা আমাদের কাজের, ওই যে আগে কাজ করতো সেই কাজের মহিলাটাই, আর পাশে বসে আছে ওই কাকটা। আচ্ছা, খাঁচার থেকে মানে এমনি ছাড়াই ছিল, কাকটা বসে আছে। বসার পরে আমার নানু তখন বলে, তাকে বলে যে তুই এখানে ঢুকলি কিভাবে? বলছে ওই মহিলাটা নাকি নানুকে বলে যে আমার ঢুকার জন্য কোনো রাস্তার দরকার হয় না, আমি সব জায়গা দিয়েই ঢুকতে পারি, এভাবে আঞ্চলিক ভাষায় বলে আর কি। আচ্ছা, পরে মানে নানুদের সামনে সে ওই কুকুরের ভিতর থেকে ভাইয়া হাত ঢুকে মাংসগুলোকে খামচে খামচে বের করে খাচ্ছে ওই মহিলা। আচ্ছা, আর এই দৃশ্যটাও দেখতে হলো। তারপর ভাইয়া আমার নানুরা কি করবে, তারা যতই পুরুষ হোক না কেন, ভয় তো সবারই একটা থাকে। জি, তারা আর বললো যে যা হওয়ার হয়ে গেছে, স্যাম্বিয়াকে তো আর আমরা বাঁচাইতে পারলাম না, এখন নিজেরা যাতে সেফ থাকতে পারি এটা আমাদেরকে দেখা রাখবে। তো ভাইয়া তারা আর কথা না বাড়িয়ে সেখান থেকে মানে বাসায় চলে আসে। বাসায় এসে ভাইয়া তারা আমাদের হেড অফিসে ফোন দেওয়ার জন্য ফোন মানে কানেক্ট করার চেষ্টা করে ল্যান্ডলাইনে, জি। ল্যান্ডলাইন আর কাজ করে না। ফোনে ট্রাই করে, ফোনে দেখে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক বিজি। পরে কোনোভাবে মানে ওই রাতটা আমরা পার করলাম। পরের দিন সকালে নানু অফিসে যে নিজেই বলে যে আমরা হুজুরকে দিয়ে এই বাড়িটাকে বাঁধিয়ে নিব। হ্যাঁ বাঁধিয়ে নিব। পরে হুজুরকে নিয়ে আসে, হুজুর এসে পুরা বাড়িটা দেখে বলে যে এই বাড়িতে হচ্ছে শয়তানের নজর পড়েছে এ বাড়িতে। আচ্ছা, তারপরে আমার মানে শয়তানের নজর এখন কেন পড়লো, এখন হুজুর বলে যে আমার আম্মুর দিকে দোষারোপ করে, বলে যে আমার আম্মু নাকি কোনো এক সকালে কোনো এক জিনকে নাকি, যে জিনের কোনো একটা কাজে ব্যাঘাত ঘটিয়েছে, তার জন্য সেই জিন এসছে আমার আম্মুর কাছ থেকে প্রতিশোধ নিতে। আচ্ছা, এখন আমার আম্মু বলে যে আমি তো জীবনে কোনো পিঁপড়াও মারিনি, আমি আবার কিভাবে কোন জিনের মানে ব্যাঘাত ঘটালাম। তখন হুজুর বলে যে ঠিক আছে আমি সব দেখছি। তারপরে ভাইয়া বাঁধানোর যেই জিনিসপত্র মানে যা সরঞ্জাম লাগে, ওই দিন সন্ধ্যাবেলায় হুজুর বললো যে আমি সেগুলা নিয়ে একটা মানে আর কি আমি বসবো। তো জিনকেই সরাসরি জিজ্ঞেস করব যে তুমি কি চাও, ওই শয়তানকে জিজ্ঞেস করবে। তো ভাইয়া ওই এলাকাতে এই জিনিসটা ভাইয়া কথা তো আর ছড়াইতে বেশি সময় লাগে না, এলাকার অনেকে এই কথাটা জেনে গেছে। তখন এলাকার যে অন্যান্য কাজের মহিলারা ছিল তারা বলে এটা নাকি পিশাচিনী, আচ্ছা, এটা নাকি পিশাচ, আর এটা নাকি অনেক খারাপ জিনিস, যার দিকে একবার নজর দেয় তাকে তার নাকি জীবনকে পুরো শেষ করে ফেলে। পরে ভাইয়া হুজুর বললো যে ঠিক আছে আমি দেখবো এটা কত বড় পিশাচ বা কি, আমি সব দেখবো। পরে ভাই সন্ধ্যাবেলায় আমরা ওগুলা নিয়ে বসলো, আমার আম্মুকে এক জায়গাতে মানে আমার আম্মু হুজুরের মুখোমুখি বসালো। জি, বসানোর পরে বিভিন্ন হুজুরের যে দুয়া আছে, যে সূরা আছে সবগুলা বলে মানে দোয়া পড়লো। আর ভাইয়া হুজুর বলল যে সব বাসার যতগুলো সদস্য আছে সবাই এক জায়গাতে বসবে, বাসার সব মানে পুরো বাসা অন্ধকার রাখতে হবে, এবং মানে যাই হোক আমাদের কারো আওয়াজ করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। তো হুজুরের কথা অনুযায়ী আমরা তা ফলো করলাম, আমরা সবাই চুপচাপ বসে আছি। আমার আম্মু হুজুরের সামনে, আমার আম্মু ভাইয়া অস্বাভাবিক আচরণ শুরু করে। আচ্ছা, আমার আম্মু যেন আমি যে মানে ওই দিন সন্ধ্যা থেকে আমার আম্মু অস্বাভাবিক হয়ে যায়, আমি যে আম্মুর মেয়ে, আম্মু আমাকেও চিৎকার করে অনেক। তারপরে ওই দিন আপনার 8টা-9টার দিকে হুজুরের সামনে আমার আম্মুকে বসানো হলো। বসানোর পরে আম্মু হুজুর আম্মুকে অনেক দোয়া দুরুস বলে আম্মুর কপালের মধ্যে এভাবে মানে কপালে কিছু একটা টিপ পরাইলে যেরকম হয় ওভাবে হাত দিয়েছিল আমার আম্মুর কপালে। তখন আমার আম্মুকে হুজুর জিজ্ঞেস করে যে তুই এ বাড়িতে কেন আসছিস? তখন ভাইয়া আমার আম্মুর ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে যায়, একটা মোটা একটা কণ্ঠে সে হুজুরকে বলে যে আমি তো শান্তই ছিলাম, তুই কেন আমাকে তাড়ালি? তোর বাড়ির মাংস খেয়ে কি আমি খুব অপরাধ করেছি? এটা হুজুরকে বলে। তখন হুজুর বলে তুই কেন মাংস খাচ্ছিস? তুই এ বাড়িতে মানে এসছিলি কি জন্য? অন্য বাড়ি পাসনি? বলছে না,
এই বাড়ির আপাটা অনেক সুন্দর, সেই জন্য আমি এখানেই আসছি। মানে আমার আম্মু ভাইয়া দেখতে অনেক সুন্দর ছিল, তো এই জন্য বলছে যে আমার আম্মুকে তার পছন্দ ছিল, সেই জন্য ও এখানে আসছে। তারপরে হুজুর বললো যে তোর কি ওর ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল? তখন ও বলে যে না, আমি ওর কোনো ক্ষতি করতাম না, ও আমাকে তাড়াইলো কি জন্য। তারপরে বললো যে আচ্ছা, ও আর মানে তোকে তাড়াবে না, তুই আর ওর কোনো ক্ষতি করিস না, তুই চলে যাস। বলছে না, আমি যাব না, আমি ওর বাচ্চাকে নিয়ে যাব। ওর বাচ্চা বলতে তো আমি আছি। বলছে না, ওর বাচ্চাকে নিয়ে যেতে পারবি না, তোকে এমনি চলে যেতে হবে। পরে ভাইয়া ও বললো যে আমি চলে যাব, কিন্তু আমি আবার ফিরে আসব। এটা বলে ভাইয়া মানে পুরা বাসাটা, মানে যে আপনার লাইটটা যদি ফিউজ হয়ে যায়, যেরকম জ্বলনিভু করে, হঠাৎ করে আমাদের বাসার সব লাইটগুলো ওই রকম করতে অন্ধকারই ছিল, কিন্তু কিভাবে এই জিনিসটা হলো সেটা কেউ বুঝতে পারলো না। পরে ও যে চলে গেল সেটা আমরা বুঝতে পারলাম, কারণ আমাদের ঘরের প্রত্যেকটা বাল্ব ফেটে গেছে, ও এটা করে ও চলে গেছে। এরপর থেকে ভাইয়া আমার মানে আম্মু যতবারই আর কি প্রেগনেন্ট হতো, আর মানে আমার কোনো ভাই বোনে টিকতো না আর কি, একদম মানে সাথে সাথেই নষ্ট হয়ে যেত। সেটা ওর দেওয়া অভিশাপে, সেটা ছুটেছে, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে আর কি। আর ভাইয়া এর মাঝে ভাইয়া আমি বলি, আমি আমার আম্মুকে নিয়ে যতগুলো স্বপ্ন দেখি সেগুলা ভাইয়া মানে জানি না কেন সত্যি হয়। ভাই আমি কি বলবো? হ্যাঁ বলেন বলেন। ভাই একদিন আমি সন্ধ্যাবেলায় স্বপ্নে দেখছি যে আমার আম্মু তখন প্রেগনেন্ট ছিল ভাইয়া। স্বপ্নে দেখি যে আমার আম্মু সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে সন্ধ্যাবেলায়, আর একটা লাল রঙের পা আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এটা আমি স্বপ্নে দেখি। তারপরে ভাই আমি ভাবি যে স্বপ্নে তো দেখলাম, এটা আবার সত্যি হবে কি। তখন ভাই সন্ধ্যার আজান দিচ্ছে, আমি দেখি যে পাশে আমার আম্মু নাই। তা আমি ভাবলাম যে আম্মু আবার কোথায়। পরে আমি ছাদে যেয়ে দেখি আমার আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু বলে যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা যাই। ভাই আমরা যাওয়ার জন্য মানে আসলাম, সিঁড়ির যে ঘরটা আছে ছাদের ওপরে, সিঁড়ির ঘর থেকে ভাই মানে মানুষের পায়ের আওয়াজ আসছে। এটা তো অসম্ভব, আমাদের বাসায় তো তখন পুরুষ বলতে আমার মামা আর নানু, তো অন্য কেউ, ওরা তো ছাদের ঘরে যাবে না। পরে আম্মু গেল, যে আম্মু বলে যে তুমি থাকো, আমি দেখে আসি যে ঘরের মধ্যে কি। ভাইয়া আম্মু ঘরের মধ্যে যে দেখে ভাইয়া দুইটা পা স্থির, মানে ফ্লোরের মধ্যে দুইটা পা মানে পড়ে আছে আর কি, শুধু কাটা দুইটা পা। আম্মু এটা দেখে ভাইয়া পিছনে সরে আসতে যে জাস্ট আপনার সিঁড়ি থেকে পড়ে যায় আম্মুর ওই বেবিটা আর কি নষ্ট হয়ে যায় তখন। আচ্ছা, এই যে আপনি এই স্বপ্ন যে সত্যি হয়, এইটার কোনো ব্যাখ্যা পেয়েছেন নাকি এটা আপনি জানেন না এখনো পর্যন্ত কেন মনে হয়? ভাই এটা আমি অনেক হুজুরের কাছে, মানে পরিচিত হুজুরকে বলেছি যে ভাই আমার অনেক স্বপ্ন এরকম সত্যি হয়েছে। এটা তো ভাই একটা বললাম, আরো অনেক স্বপ্ন এরকম হয়। ভয়ঙ্কর কিছু হয়েছে? হ্যাঁ ভাই, ভয়ঙ্কর তো হয়। কিরকম বলেন তো? ভয়ঙ্কর যেমন ভাইয়া আচ্ছা, এটা নয় আমরা একটু পরেই শুনছি। আমরা আপাতত আপনাদেরকে বলি যে আমাদেরকে মানে একটু পরে মানে আরেকটা ঘটনায় শুনবো। আপাতত বলি যে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত.com যে ইমেল অ্যাড্রেসটা সেটাই, এবং সেটি হচ্ছে russell.bhut.com@gmail.com। সেখানে আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন। ফেসবুকে ভিজিট করুন আমাদের পেজগুলো এবং আমাদেরকে জানান আপনাদের সকল কথা। আপাতত আমরা এই ঘটনাটা এখানেই শেষ করতে চাই। রিমঝিম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব। থ্যাংক ইউ। Spirit, be here with me.